এটা মিডিয়ায় মিথ্যা মিথ্যা প্রচার করছে। এটা মিডিয়া মিথ্যা প্রচার করছে। আমরা যে মিডিয়াকে যেটা বলছি তাই আমাদের কোনো মিডিয়ার আমরা পরে খবরে দেখছি আমাদের কোনো বক্তব্য ভাষা কোনো কিছুই চলছে না এখানে, কিন্তু তাদের মিডিয়াদের কথা ওরা জঙ্গি টঙ্গি এটা মিডিয়ারা করছে, নিজেরাই বলছে। আর এখান থেকে যেটা করছে সেটাকে কেটে দিচ্ছে, দিয়ে বাকি ওরা তৈরি করে ওরা মিডিয়াতে ছাড়ছে। মিথ্যে করে তো সবই বলছে, তাহলে আমরা কি বলবো এখন বলেন? সবই তো মিথ্যা বলছে। যে আপনারা মিডিয়া করছেন আর এখানে এসে আপনারা খবরে ছাড়ছেন, কি ছাড়ছেন? অন্য আমাদের কথা তো বলছেন না, আপনারা অন্য কথা বলছেন। না না, ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। তা আমাদের ইয়াই ঠিক করে দিছে আপনাদের সামনে এরকম? হ্যাঁ হ্যাঁ, এটা ওইখান থেকে ওখানে যে মানে আপনাদের কাছে যা রেকর্ড নিয়েছে সেগুলো দেখায় না, কিছু দেখানি। আপনারা জানেন যে মুর্শিদাবাদে দুজনকে জঙ্গি হিসাবে গ্রেপ্তার করা হয়েছিল, একজন আব্বাস আলী আর একজন মিনারুল শেখ। নাকি এই মিনারুল শেখের আমরা বাড়িতে এই মুহূর্তে রয়েছি, যে মিনারুল শেখের বাড়িতে এই মুহূর্তে এসেছি, এবং সেই যাকে বলা হচ্ছে যে জাল পাসপোর্ট চক্রের অন্যতম হোতা ছিল, সে নাকি আসাম থেকে পেঁয়াজের বীজ এনে এখানে বিক্রি করত, এবং নানা রকম গুজব ছড়ানো হয়েছে মিডিয়ার মাধ্যমে। এবং এই বিষয় নিয়ে আমরা বাড়ির তাদের ওয়াইফের সঙ্গে, তার মায়ের সঙ্গে কথা বলছিলাম। বলছে পুলিশ রাত্রেবেলা 3টের সময় এসে রাত 5টা পর্যন্ত ছিল, এবং বাড়ির সমস্ত কিছু তন্ন তন্ন করে খুঁজে কোনো কিছু পায়নি। শুধু বাড়ির যে দুটো মোবাইল ছিল, মোবাইল দুটো নিয়ে গেছে, আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে গেছে, এবং তার কোনো অ্যাকাউন্ট নেই। যে মনিরুলকে নিয়ে গেছে, মিনারুলকে নিয়ে গেছে, তার কোনো অ্যাকাউন্ট নেই। বলা হচ্ছে তার অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা। বলছে তার এই পরিবারে শুধুমাত্র তার ওয়াইফের একটা মাত্র অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনার যে ঘর, সেই বাংলা আবাস যোজনার এখনো স্যাম্পেল মুছে যায়নি। সেই বাংলা আবাস যোজনার ঘর এসেছিল, ঘরের টাকা ঢুকেছিল, এবং সেই সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার, যে সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয়, সেই টাকা সেই অ্যাকাউন্টে ঢুকেছে। অর্থাৎ যে মিনারুল শেখের তার ওয়াইফের অ্যাকাউন্টে সেই একটা মাত্র অ্যাকাউন্ট, এটা টোটাল পরিবারে, সেই অ্যাকাউন্টে সেই টাকা বলছে সব মিলিয়ে 2 লক্ষ টাকার বেশি হবে না। অথচ বলা হচ্ছে কোটি কোটি টাকা নাকি তাদের অ্যাকাউন্টে ঢোকা হতো, এবং সে নাকি জাল পাসপোর্ট, বলছে জাল পাসপোর্টের সঙ্গে জড়িত ছিল। কিন্তু এদের টোটাল পরিবারে 5-7 জন ফ্যামিলি রয়েছেন, সেখানে কারো কোনো পাসপোর্টেই নেই, জাল পাসপোর্ট তো দূরের কথা, কোনো পাসপোর্টে নেই। এবং মিনারুলের মা বারবার বলছেন যে মিডিয়াগুলো এসছিল আমাদের কাছ থেকে যে কথাগুলো শুনেছে সেই কথাগুলো তারা দেখায়নি, তারা নিজের মন গড়া কথা বলেছেন। এবং সেটা নিয়ে মিনারুলের মা যখন মিডিয়াকে প্রশ্ন করে কেন বলছেন আপনারা এসব মিথ্যা কথা, তখন বলা হলো যে আপনি নাকি কিছু বোঝেন না। মিনারুলের মা ঠিক কি বলছে, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আমার ছেলে মিনারুল শেখ, ছেলের বয়স ওই 40। আমরা ঘুমিয়ে আছি, বৌমা আমাদের তো সব বড়ি, বৌমাকে বাড়িতে ডাকছে, তো বলছে একটু পরে উঠছি মা। ওই বলতেই তখন আমাদের মোড়ল প্রসব হয়ে বেরিয়েছে, বেরিয়ে তখন বলছে আমার ভেতরে লোক কেন এত, আমাকে ভয়ে ডাকছেন। আমার মা, আমার হার্টের প্রবলেম, আমি উঠলে খুব হালাহালি করি, আমাকে ডাকছেন। না ডাকার পর তখন যে বলছে কি আমার বাড়িতে গাড়িতে মানুষে ভর্তি, ছেলেকে কি আমার মেরে ফেলবে, মস্তান এসেছে, পুলিশ এসেছে, তা বলছে। তখন আমি দৌড়ে যেয়ে ডাকছি, তখন আমাকে ঢুকতে দিচ্ছে না ঘরে, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না, বেরাও 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 করে আমাকে তাড়া করছে। আর যত কাগজ পাতি ওরা সব খুঁজে বের করে নিচ্ছি, খাটের বিছনা কাঁথা যা আছে সব তুলে তুলে ফেলে দিল নিশ্চয়। ফেলে দেওয়ার পর তখন বলছে আপনারা ইয়া করছেন কেন, আমার চোর, আমার মস্তান, আমার এই ডাকাত সন্ডা গুন্ডা, তাই আপনারা ইয়া করছেন। তখন বলছে চুপ কর চুপ কর চুপ কর। না আমি চুপ করবো না, না আমি চুপ করবো না, আমার ছেলের কি দায়িত্ব আমাকে বলেন, তাই আপনাদের সাথে আমি কথা বলবো। তা বললাম, তখন বলছে কি ও থাম 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 থাম, তাইছে তো আমি থামবো না, সব কাগজ পাতি সব তুলে নিয়েছে। তখন আমার বৌমার আধার কার্ড, খাদ্য শ্রুকা আর ওই ছেলে দুটো থুয়েছি, তখন ওটা আমি কেড়ে নিয়েছি, ওই আধার কার্ড দুটো আর খাদ্য শ্রুকা দুটো আমি কেড়ে নিয়েছি। নেওয়ার পরে তখন আমার ছেলে বলছে আমি বাথরুম যাব, তখন বলছে কি থাম থাম, ভয় দেখাচ্ছে। তখন আমার বিয়ে উঠে বললে কি তুমি কাপড়ই বাথরুম করো, ওদেরকে দিয়ে ফেলাবো। তখন বলার পরে
তখন 4 জন ধরে লিসা বাথরুমে ভরে দিল। তারপর রাত্রে বাথরুম দেরি হবে না, তখন ওকে ধমকাচ্ছি, তখন আপনারা শুদ্ধই ঢুকেন, আমি কথা বললাম, আপনারা শুদ্ধই ঢুকেন, কি করছি দিয়ে তারপরে তখন এসে ছেলে জ্যাকেট খুলে ওখানে রেখে দিল। আমি জ্যাকেটটা নিয়ে হাতে ধরে দাঁড়িয়ে আছে, বেটা উজু করছে, নামাজ পড়তে আমার এবারে এক ভাষা বলেছে কি যে মিনারুল তুমি নামাজটা পড়ে যাও। না না না, তো মনিরুল উঠ এইভাবে হাত লড়েছে আর আমাকে ধমক দিছে। তখন দুজনা গুলি শো করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ বন্দুক একটা পিঠে আছে একটা হাতে শো করে আছে। তাও আমি এদিক ওদিক ঢুকলাম, বেড়ালাম, তখন আমাকে বেড়া বেড়া তুই কি জানিস বেড়া। আর আমার বুড়ো মানুষ বর ওর দাদু তখন ভয়ে হালছে, তখন আমাকে বলছে তুমি যাই না, তোমাকে গুলি করে দেবে। আচ্ছা গুলি করে দেবে, বেটার সাথেই চলে যাবো, তবু আমি ছাড়বো না, আমি ঢুকবই ঘরে। ঢুকলাম, আমাকে হাতের এই ধারে দিচ্ছে ও ধারে দিচ্ছে, ইয়াই করছে, করতে করতে তখন ছেলেকে আমার তুলে এলো। তখন আমার ছেলে বললো কি থানার পুলিশ আছে একটা, ওকে বলছে কি আপনাকে আমি চিনি, আপনাকে আমি চিনি, আপনি আমার থানার লোক বাবু। তাও শুনলো না। তারপরে তখন আমার ছেলে একটা কথাই বলেছে যে যেদিনই হোক আমি রোজ কিয়ামতের দিনে আপনাদেরকে সবাইকে তুলব। বেটা এরকম করে হাত তুলে কথা বলে বেটা বাড়িয়ে চলে গেছে। না আমরা ও দেখতে পাই এরকম জ্যাকেট প্যান্ট পরে আছে, মুখে হনুমান টুপি আছে। হ্যাঁ লিখে দিয়েছে, তা আমাদেরকে থানা থেকে দিয়ে দিয়েছে। কি কি নিয়ে গেছে? দুটো মেশিন, এই মোবাইল, ওই বেটার আধার কার্ড, ভোটার কার্ড, এই আধার কার্ড আর ভোটার কার্ড, আর ওই সেই খাদ্য সুরক্ষা। অ্যাকাউন্ট বোমার আছে, ওই তো বললাম, ওই দেখেন ওই ঘর সরকারের ঘর, আর বোমার ওই 500 টাকা করে ঢুকতো, এখন 2-3-12 হাজার টাকা করে ঢুকে লক্ষ্মী ভান্ডার। না বৌমা রাখা, হ্যাঁ ওটা নিয়ে গেছে। ছেলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢোকে? আমার কিছু নাই, ছেলে আমার ও ব্যবহার করে না, ও ভালোবাসে না, আমার ছেলের অ্যাকাউন্টই নেই। না না আমার মাদ্রাসা নেই, না মাদ্রাসা তৈরি করেনি। হ্যাঁ না আসেনি কখনো, না না। বলা হচ্ছে বাংলাদেশ থেকে সাদ রাদি বলে একজন জঙ্গি, সে নাকি আপনাদের বাড়ি এসেছিল। না আমরা চিনি নি। আপনার ছেলে মিনারুল নাকি তাকে আশ্রয় দিয়েছে? না কিছু না। আচ্ছা, আপনার ছেলে কখনো আসাম বা বাংলাদেশ গিয়েছিল? না কোথাও যায়নি আমার ছেলে। আপনার ছেলে কোনো পাসপোর্ট আছে? না না যে জাল পাসপোর্ট তৈরি কিচ্ছু না, আসামে গিয়ে নাকি জাল পাসপোর্ট? না কিচ্ছু না, সব ভুল, সব পাসপোর্টই নেই। এখন বই নাই তার পাসপোর্ট কোথায় পাবে বলেন? এগুলো মিডিয়ায় যেভাবে দেখাচ্ছে যে আপনাদের জাল পাসপোর্ট ছিল, না কিচ্ছু নাই, টিভিতে সব দেখাচ্ছে তো। না কিচ্ছু নাই আমার ছেলে। আপনারা যা বলছেন মিডিয়া কি সেগুলোই দেখাচ্ছে? কই সেগুলো দেখাচ্ছে, সব ভুল দেখাচ্ছে। ওই তো বললাম না ওখানে, ওখানে মিডিয়া করছে আর ওই আমতলার গোড়ায় দাঁড়িয়ে আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তো আমি বলছি আপনারা সরে যান সরে যান। যে আপনারা ইয়াক মিডিয়া করছেন আর এখানে এসে আপনারা খবরে ছাড়ছেন, কি ছাড়ছেন? অন্য আমাদের কথা তো বলছেন না, আপনারা অন্য কথা বলছেন। না না ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, তা আমাদের ইয়াই ঠিক করে দিছে আপনাদের সামনে এরকম? হ্যাঁ হ্যাঁ, এটা ওইখান থেকে আর ওখানে যে মানে আপনাদের কাছে যা রেকর্ড নিয়েছে সেগুলো দেখায় না, কিচ্ছু দেখানি। তখন আমি যখন ওখান থেকে এখানে আসি তখন আপনি সরে যান সরে যান, আপনি কিছু বোঝেন না, আপনি ওরা হ্যাঁ ও কি ওটা ওই বহরমপুর তাই বলছে, বহরমপুর থেকে বহরমপুর এসে কি বলছিল? ওই তো ওই এখানে ছবি করছে আর ওখানে যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে আর বলছে যে জঙ্গি। কেন আমার ছেলে জঙ্গি হবে? আমার ছেলে কি কারণে জঙ্গি হবে? আমার ছেলে কিছু জানে না, আমার ছেলে নির্দোষ। আপনারা যা ভালো হয় তাই করেন, আপনারা যা মূলে ভুলে যাচ্ছেন তা আপনারা দিচ্ছেন না, ভুল বলছেন। কেন ভুল বলবেন? আমার ছেলে ডাকাত মস্তান কি করলো? আপনারা বাড়ি ঘরটা চার্জ করুন তোরে, হ্যাঁ কিচ্ছু পাইনি আমার ছেলে, কি কারণে আমার এক ভুল ভাল করবে বলুন আপনি? তখন আমাকে বলছে আপনি সরে যান সরে যান, কিচ্ছু বলছেন না, ঠিক করে দিচ্ছি, মিডিয়া ঠিক করে দিচ্ছি, এই তো শেষ কথা। তারপরে আপনাদের বক্তব্য দেখায়নি? না আমাদের বক্তব্য দেখায়নি, না আপনারা যা বলেছেন সেগুলো দেখায় না একটাও দেখায়নি।
এই যে আমরা বাড়ি রয়েছি ঠিক এই জায়গাটাই আমরা এখানেও বাইট করিয়েছি, এই জায়গাটায় মিডিয়া এসে বাইট করিয়েছে মিনারুলের ওয়াইফের মাকে, দাদাকে সবাইকে বাইট করিয়ে ঠিক এই যে আমরা পিছনে যে জায়গাটা দেখাবো আপনাদের, এই যে আম গাছ রয়েছে, এই বাগান রয়েছে, এই বাগানের পিছনে এসে অর্থাৎ ওদের বাড়ির পিছনের দিকে এই জায়গাটা এই মাঠের দিকে এসে মেন স্ট্রিম মিডিয়াগুলো সেই পিছনে এসে এই বাড়ির পিছনে এসে তারা এখানে বসে বসে বলছে জঙ্গিদের কারখানা, এই সেই জঙ্গি ধরা পড়েছে, এই সেই তার মানে নানা মিথ্যাচার করেছে। এবং যখনই তার মা বাড়ি থেকে শুনতে পেলো সঙ্গে সঙ্গে তিনি এসে জিজ্ঞাসা করলেন যে কেন এরকম মিথ্যাচার করছেন, তখন বলা হলো আপনি কিছু বোঝেন না। শুধু এখানেই নয়, মিনারুলের দাদা বলছেন যে এরা এত বড় অশিক্ষিত মিডিয়াকে রীতিমতো তুলোধনা করে বলছেন এটা অশিক্ষিত মিডিয়া। আমার নাম শামসুল শেখ। যাকে ধরে নিয়েছে সেটা আমার বড় ভাই। আচ্ছা, আপনার ঠিকানা একটু বলুন। আমার ঠিকানা মাগুড়া। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি, ঘর গাঁথনি প্লাস্টার এইসব কাজ করি, মাঠে চাষবাস একটু করি। আপনার ছেলে মেয়ে আছে? আমার দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে। আপনার বড় ভাইয়ের নাম কি ছিল? মিনারুল শেখ। এই কি করতেন? ওই মাঠের জল ছাকা মেশিন সারানো কাজ করতো, আর এই ছাগল গরু পোষা, মাঠে 1-1 বিঘে জমি ওই আবাদ করে, ধান গম রায় যখন যা সময় আসে তখন তাই করে, এই হয়েছে ওর কাজ। আচ্ছা, আপনার বড় ভাইকে এই যে জঙ্গি সন্দেহে তুলে নিয়ে গেল, এটা কারা নিয়ে গেল? এটা আসাম পুলিশ বলে নিয়ে গেল। তাই আমাদেরকে পরে থানায় আমরা মানে যখন ওরা এসেছিল তাদের মুখ থেকে আমরা কিছুই পাইনি। কবে এসেছিল? 10-12 দিন হয়ে গেল। কখন এসেছিল? রাত 2টোর দিকে এসেছিল, এসে 4টের দিকে 5টার দিকে ওরা গেছে। পুলিশের পোশাক পরে এসেছিল? না, পুলিশের পোশাক পরে আসেনি। এসে তারা কি বলল? এসে আবার আমি এখান থেকে বাড়ি থেকে মানে আমার পাশেই বাড়ি, তো পাশাপাশি ঘর, আমি বাড়ি থেকে মাঠে যাওয়ার জন্য বেরাচ্ছিলাম, আর ওই টাইমে দেখছি এখানে চলে এসেছিল। এবার আমি যা বেরাচ্ছি আর অমনি আমাকে বলছে এই সোগা দেখাচ্ছে আমাকে। তো স্যার আমি তো একটু মাঠে যাবো, তো এবার বলছে যে চাল এখান থেকে আগে আমাকে মাঠ সোজা তাড়িয়ে দিল, ওই সোজা রাস্তা সোজা তাড়িয়ে দেওয়ার পরে কী ব্যাপার একটু বলুন, তাই বললো পরে শুনতে হবে 9টা বাজে শুনতে হবে, থানায় গেলেই তাই বলছে। আমার থানায় 9টায় থানায় গেলাম, থানায় গিয়ে এবার থানায় জিজ্ঞেস করলাম, তো বলছে ও আসাম পুলিশ ধরে লেগেছে। আসাম পুলিশ জানে, তো আসাম পুলিশ কী জন্য ধরলো সব রিপোর্ট আমাদের কাছে নাই। থানার মানে আইসি সাহেব নিজেই আমাদেরকে বললো, আইসি সাহেব নিজে বললো যে আমাদের কাছে ওসব কোনো রিপোর্ট নেই, আসাম পুলিশ ধরে নিয়ে গেল, এটাই, আমরা আর বাকি কিছু বলতে পারবো না, জানিও না, তাই বললো। তারা কতক্ষণ ছিলেন এবং কি করলেন? ওরা এখানে এসে মোটামুটি 2 ঘন্টা ছিল। 2 ঘন্টার ভিতরে বাড়ির যত যা কিছু ছিল মানে বিছান কাঁথা নিয়ে মানে এই যে গরুর লাড়া খেয়ার যা ছিল পরিষ্কার বাড়িকে তন্ন করে খুঁজেছে, কিন্তু কোনো কিছু এখানে পায়নি। পুরো বাড়ি খুঁজেছে আমাদের। কি কি পেয়েছিল? ওখানে একটা গান শোনার চিপ ওই ভাইপোরা সব চালিয়েছে, হয়তো ওখানে ডয়ারেও কবে থেকে পড়ে আছে, ওই একটা ছিল, আর ওই আমার বড় ভাবির আধার কার্ড আর ভাইয়ের ভোটার কার্ড, আধার কার্ড এইসব নিয়ে গেছে। এই চিপটা কি তারা পেন ড্রাইভ বলছে? হ্যাঁ, চিপটাকে নাকি পেন ড্রাইভ বলছে, সেটা তো আর আমরা জানি না, আমরা চিপ হিসাবে আমরা ওকে চিনি। ওটাই এখন ওরা নিয়ে গিয়ে বলছে পেন ড্রাইভ, তাই বলছে, তো আমরা ওই হিসাবে আমরা চিনি না, আমরা চিপ হিসাবে চিনি। ল্যাপটপ, বন্দুক কিছু পাওয়া গেছে? ওসব কোনো কিছু পাওয়া যায়নি, কিছু জিহাদি বই পাওয়া গেছে? কোনো কিছু পাওয়া যায়নি। একটা নমাজ শিক্ষা বই ছোট্ট, ওই নমাজ শিক্ষা বই ছাড়া আর আদার্স কোনো বইও পাইনি। পুলিশ নিয়ে যাওয়ার সময় লিখে দিয়েছিল কি কি পেয়েছেন? হ্যাঁ, লিখে দিয়েছে। এখন আপনারা কি করবেন ভাবছেন? এখন আমরা কি করব কিছুই তো বুঝতে পারছি না। এটা এখন প্রশাসন ধরে নিয়ে গেছে, আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি, যেটা প্রশাসন যেটা করবে সেটাই আমাদেরকে মানতে হবে। আপনার দাদা উনি কখনো আসামে বা বাংলাদেশে গিয়েছিলেন? না, এসব কোনো দিনই কোনো জায়গাতেই যায়নি। আপনার দাদার পাসপোর্ট ছিল? না, পাসপোর্ট ভিসা কোনো কিছু নাই, অ্যাকাউন্ট বই নেই, ওর আধার কার্ড ভোটার কার্ড এছাড়া আর কোনো কিছু নাই। বলছে লেখাপড়াও জানে না। ও যখন আসাম পুলিশ মানে নিয়ে গেল তখনই ওকে সই করার কথা বলেছে, তো সই আমি পারবো না, ও নিজেই টিপ দিয়েছে। আচ্ছা, টিপ দিয়ে স্বাক্ষর করে? হ্যাঁ, টিপ দিয়ে স্বাক্ষর করে ওকে নিয়ে গেছে। বলছে যে আসামে একটা জাল পাসপোর্ট চক্র চলে, সেই তাদের সঙ্গে আপনার দাদা যুক্ত রয়েছে, জাল পাসপোর্ট কারবারি করে। এসব অশিক্ষিত ছেলেদের কথা ওরা বলেছে, এক অশিক্ষিত, এটা হচ্ছে একটা অশিক্ষিত দ্বারা কোনো জাল পাসপোর্ট তৈরি হয় না। এটা সরকার ভালো করে জানে যে অশিক্ষিত দ্বারাই জাল পাসপোর্ট করা যাবে না, কিন্তু এটা বলছে, ওরা মিথ্যে করে বলছে। এটা যারা বলছে তারাও একটা করে অশিক্ষিত। তারাও একটা অশিক্ষিত, নাহলে এর পাসপোর্ট হয় কি করে? কোনো শিক্ষিত না হলে, তার কোনো যোগ্যতা না থাকলে পাসপোর্ট তৈরি করে কি করে হয়? এসব পড়তেও পারে না। না, কোনো পড়তেও পারে না, লিখতেও পারে না, কোনো কিছুই পারে না।
না, পাসপোর্ট করার জন্য কোনো আবেদন করেনি। ও পাসপোর্ট করে এবার কোথায় বা যাবে, দিনই তো চলে না, টুকটাক কাজ ফাজ করে, এবার কাজ করে খাই, এই তো। নাকি আপনার ভাইয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসে যা? ওটা থাকতে পারে সরকারের অ্যাকাউন্টে, আমার ভাইয়ের কোনো অ্যাকাউন্টই নাই। ওটা সরকার চেক করতে, চেক ভালো করে করুক সরকার। হ্যাঁ, আমরা এটাও আমাদেরকে সরকারের কাছে আবেদন রইল। টিভিতে সব দেখাচ্ছে স্যার। এটা আমাদের একটা আবেদন থাকলো, সরকার যে বাড়িতে কটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, কিন্তু অ্যাকাউন্ট আমাদের ভাই, ভাইপো আর ভাবি, 4-5টা লোক আছে, 4টে। তো এই 4টে লোকের ভিতরে একটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্টই তারা নিয়ে গেছে। একটা অ্যাকাউন্ট ওরা ভালো করে মেশিনে ভরে চেক করুক কত কোটি টাকা লেনদেন হয়েছে। তবে আমি বলতে পারি ওই বইটা এখন পর্যন্ত 2 লাখ টাকা লেনদেনই হয়নি। তাতে তার ভিতরে সরকারের টাকা 1,20,000 টাকা আমরা ঘর পাওয়ার জন্য বড় ভাইকে পেয়েছি। ওই 1,20,000 ওখানে পেয়েছে। আর ওই সরকারের টাকা মমতা ব্যানার্জি, হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার দেয় সেইটা, তাতে আমরা মোটামুটি হিসাব করে দেখেছি এখন পর্যন্ত 2 লক্ষ টাকাই হয়নি অ্যাকাউন্টটায় লেনদেন। আচ্ছা, খবরে বলছে বাংলাদেশ থেকে মোহাম্মদ সাদ রাদি বলে একজন সন্ত্রাসবাদী, তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এবং আপনার দাদা নাকি তাকে এখানে আনতে সাহায্য করেছেন। আপনাদের বাড়িতে তিনি এসেছিলেন, তাকে খাওয়া দাওয়া করানো, এখানে রাখা, এই সমস্ত কাজ নাকি করেছিলেন। না, ও ব্যাপারে ওর কোনো জ্ঞান ছিল না, ও ব্যাপারে ওর কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ, বাংলাদেশে কোনো ব্যক্তিকে আপনাদের বাড়িতে এসেছিলেন? না, কোনো জন্মে আমাদের বাড়িতে কোনো বাংলাদেশের সাথে কোনো যোগাযোগই নাই। বাংলাদেশে আমরা আত্মীয় স্বজনও নেই। বাংলাদেশে আমাদের এই মুর্শিদাবাদ ছাড়া মুর্শিদাবাদের বাইরে কোনো কুটুমই নাই, আত্মীয় স্বজনই নাই। তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের কি সম্পর্ক থাকতে পারে? ভিডিও দেখাচ্ছে আপনাদের বাড়িতে। এটা মিডিয়ায় মিথ্যা প্রচার করছে। এটা মিডিয়া মিথ্যা প্রচার করছে। আমরা যে মিডিয়াকে যেটা বলছি, তাই আমাদের কোনো মিডিয়ার আমরা পরে খবরে দেখছি আমাদের কোনো বক্তব্য ভাষা কোনো কিছুই চলছে না এখানে। কিন্তু তাদের মিডিয়াদের কথা ওরা জঙ্গি টঙ্গি এটা মিডিয়ারা করছে, মানে নিজেরাই বলছে। আর এখান থেকে যেটা করছে সেটাকে কেটে দিচ্ছে, দিয়ে বাকি ওরা তৈরি করে ওরা মিডিয়াতে ছাড়ছে। আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবি এই দুটোর নাকি জঙ্গি সংগঠন, এ এদের নাকি সদস্য ছিল। এটা আমরা বলতে পারবো না, আর ওদের সাথে মানে সঙ্গ আমাদের দাদার ছিলও না। কোনো সংগঠন না, কোনো পার্টি করে না। গ্রামে যে একটা পার্টি করে, ভোট দিতে হবে ভারতের নাগরিক, ওই হিসাবে ভোটটা দেওয়া ছাড়া আদার্স আর কোনো লোকের সাথে কোনো সংগঠনের মধ্যেই ও থাকতো না। ওর কাজ হচ্ছে আজান দেওয়া, নামাজ পড়া, আর এই কাজ করা, এই মাঠে ঘাটে এইসব চাষবাস। এই যে মিডিয়াতে বলছে আসাম থেকে বীজ এনে এখানে পেঁয়াজের বীজ এনে চাষ করতে, এটা কতটা সত্যি? না, বীজ ফিজ ওসব কিছু আনে না, ওসব ফালতু, ওসব বলেছে। কিন্তু ওসব এই মিডিয়া কথাগুলো বলছে কেন? মিডিয়া এসব ওরা প্রচার করছে, ওরা ভাইরাল হচ্ছে এসব বলে, হয়তো দেশটাকে সাজানো বড় করছে। জাল পাসপোর্ট যারা ওটা বলছে তারা একটা অশিক্ষিত। আমার ভাই তো একেবারেই মূর্খ, মানে ওর দ্বারাই পাসপোর্টও হবে না, ওর দ্বারা জাল কোনো কিছুই হবে না। যে অশিক্ষিত তার দ্বারাই কোনো শিক্ষিতর কাজ কি করতে পারবে? সে কোনোদিনই পারবে না করতে। যারা বলছে তাদেরকে অশিক্ষিত বলছেন? তারা এদের চাইতো তারা অশিক্ষিত, নাহলে এই মূর্খ লোককে কি করে জাল পাসপোর্ট বলতে পারে? বানানো কথা। যে মিনারুল শেখ নিজে বই পড়তে পারে না, নিজে সই করতে পারে না, যে টিপ সই দেয়, সে নাকি জাল পাসপোর্টের হোতা। বলে যে একটা সই করতে পারে না তাকে জাল পাসপোর্টের হোতা বানিয়ে দিচ্ছে। এই নিয়ে রীতিমতো মিডিয়াকে তোপ দেখেছেন মিনারুল শেখের ভাই, তার ছোট ভাই। সে বলছেন যে সে একটা টিপ সই, যখন আসাম পুলিশ তাকে নিয়ে যায় আসামের স্টিপে, তখন সে টিপ সই দিয়েছে। অর্থাৎ যে মিথ্যাচার, সেই মিথ্যাচারের কথা বলছেন। এবং তার ওয়াইফ, আমরা তার ওয়াইফের কাছ থেকে শুনবো যে তার কত অ্যাকাউন্ট রয়েছে, বা তার যে বারবার অভিযোগ করা হচ্ছে যে তার অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা ঢুকছো, তার ওয়াইফ কি বলছে আমরা শোনাবো আপনাদের। ওরা বিবি ঠিকানাটা বলবেন? হ্যাঁ? ঠিকানাটা বলবেন। এখানকার ঠিকানা আপনার গ্রামের নাম? মাগুড়া, গ্রামের নাম মাগুড়া। আচ্ছা, আপনার নামটা একটু জুড়ে বলুন। টগরা বিবি। আচ্ছা। আপনার স্বামী যাকে অ্যারেস্ট করা হয়েছে, কি নাম ওনার? মিনারুল শেখ। মিনারুল শেখ। বয়স কিরকম হবে? 40। উনি কি করতেন? এই চায়না মেশিন জুত করতো, আর মাঠে আবাদ পানি করে, গরু ছাগল পুষে। হ্যাঁ, চাষির কাজে যে লাগে ওই মেশিন চলতাম। মেশিন কি সারাই করতো? হ্যাঁ, সারাই করতো। আবাদ বলতে কি চাষ করতেন? পেঁয়াজের আবাদ করতো, যখন যা হয়, তখন ধান হয়েছে, ধান করেছে, রায় গম সব রকমের আবাদ। আর কিছু? আর মেশিন সারা কাজ। আপনার কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার 2 ছেলে। 2 ছেলে। হ্যাঁ, আচ্ছা, 2 ছেলের বয়স কিরকম? একটা 16 বছর মাধ্যমিক দিবে, ছোটটা 13 বছর। 13 বছর। এইটা উঠলো। আচ্ছা। তো এই
কোন দিন ঘটনাটা ঘটে এবং কি ঘটেছিল সেটা একটু বলুন। 18 তারিখে রাত 3টের সময় এসে ঘরে ঢুকে এসে ঘর সাজ করলো। কারা এসেছিল? কারা এসেছিল? আমরা জানি না, আমাদেরকে বলেনি কারা তা। আমরা ভাবছি যে পুলিশ এসছে, ঘর সাজ করছে, এমনি হয়তো কিছু পাবে তাই খুঁজছে, পাবে না চলে যাবে, আমরা এই ভাবছি। কতজন এসেছিল? 4 গাড়ি পুলিশ। আমরা হ্যাঁ আচ্ছা, তারপর বলুন। দিয়ে 2 ঘন্টা ছিল, 3টের সময় এসছিল, দিয়ে 5টার সময় গেছে, ধরে লেগেছে। সার্চ করলো তো? হ্যাঁ হ্যাঁ পেয়েছে তো? বাড়িতে কিছু নিয়ে গেছে? হ্যাঁ, আমার এই ব্যাংকের অ্যাকাউন্ট বই। আচ্ছা, আপনি হ্যাঁ আমার, ওনার নেই ওর নাই, ওর কিছু নেই, ওর ব্যাংকের অ্যাকাউন্ট পাসপোর্ট কিছুই নাই ওর। আর কি নিয়ে গেছে? ও গ্রামের স্কুল হয়তো 3 পড়েছে, ও টিপস হয়ে দিয়েছে, ও সইও করতে জানে না, টিপস হয়ে দিয়েছে। পর্যন্ত পেয়েছে? হ্যাঁ টিপসই দিয়ে সমস্ত কিছু। হ্যাঁ, আচ্ছা। আর বলুন কি কি পেয়েছে তারা? 2টো মোবাইল আর ওই ব্যাংকের অ্যাকাউন্ট আমার বই, আর ওর আধার ছবি, আর ওই খাদ্য সরকার কার্ড একটা, এই যে দুটো মোবাইল বললেন, আর একটা বই। এই মোবাইল কার কাছে? 2টো আমার, ওর ওর। আপনার একটা? হ্যাঁ, আর কি বই নিয়ে গেছে? একটা দুয়ার বই, নমাজ শিক্ষা বই। হ্যাঁ, আর একটা ওই চিপ তাই বলছে, চিপ গান শোনা চিপ না কি বই বলছে। আচ্ছা, পুলিশ আপনাদের বলেনি যে কি কারণে অ্যারেস্ট করা হচ্ছে? না, কিছুই বলেনি। কিছু না, যখন ধরে নিয়ে যায় তখন আমরা বলছি কোথায় নিয়ে যাইছেন, আমাদের লোকজন নাই, কিছু দোষ নাই, আপনারা নিয়ে যাইছেন, আমাদেরকে বলছেন না। তা বলছি, তখন বললো কি যে হরিহরপাড়ায় থানায় থাকবে, সকাল 9টার সময় যাবেন, তা বললো। সকালে হ্যাঁ, সকাল 9টায় গিয়ে দেখা পাইনি। পুলিশের ড্রেস পরে এসেছিল? না, সবাই দেখেন আপনাদের মতন জ্যাকেট পরে এসেছিল। আচ্ছা, কোনো পুলিশের পোশাক পরে আসেনি? না, আচ্ছা, তারপর 2 ঘন্টা থাকার পর তারা নিয়ে চলে গেলেন। হ্যাঁ নিয়ে চলে গেল। তারপরে আপনারা কি করেন? আমরা কি করবো, নিয়ে চলে গেল, তখন আমরা আবার সকালে হরিহরপাড়া থানায় গেলাম। আচ্ছা, ও বলা হচ্ছে নাকি আপনার স্বামী জাল পাসপোর্ট তৈরি করতো, জাল পাসপোর্ট চক্রে লোককে করে দিত, তার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা রোজগার করতো। অ্যাকাউন্ট বই নাই তো কোথায় থেকে ওটা করবে? আর আমার অ্যাকাউন্ট বই আছে, আমি সরকার থেকে যা ঘর পেয়েছি ওই ওই টাকা, আর আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, আর গ্যাস লেটার টাকা, আর আমার ছেলে 2বার না 3বার ওই টাকা ঢুকেছে। তাছাড়া আমার নম্বরই নেই। না, ওর নাই, আমারই একটাই বই বাড়িতে। আচ্ছা, আপনার স্বামী কোনো পাসপোর্ট ছিল? না, ছিল না। আচ্ছা, আপনার স্বামী কখনো বাইরে গেছিলেন, মানে আসাম বা বাংলাদেশ? না, বাংলাদেশেও যায়নি। যায়নি। আসাম, মাথার ওই রোগের লেগে কলকাতায় হয়তো ওষুধ মশুদ আনতে যেত, তাই। কলকাতা পর্যন্ত? ওনার মাথায় কি মাথারে দেখেন কাগজ আছে, নার্ভের প্রবলেম। হ্যাঁ, মানে কিরকম অসঙ্গতি ছিল না? ওই মাথায় যন্ত্রণা করতো, আর শুয়ে থাকতো, শরীর খারাপ করতো, ভুল বলতে? রেগে গেলে সেখানটার সময় ভুল বইতো। আচ্ছা আচ্ছা। আর বাইরে কোথাও যায়নি? আসামে গিয়েছিলেন কখনো? না, খবরে বলছে আসামে গিয়ে কি রসুনের বীজ আনতে যেত। ও সব রকমই তো বলছে। পেঁয়াজের বীজ নাকি আসাম থেকে এনে এখানে বিক্রি করতেন, এটা কতটা সত্যি? পেঁয়াজের বীজ লেসি বিক্রি করেনি, পেঁয়াজের বীজ কোথায় পেতেন? বাড়িতে আমাদের মাঠে তৈরি করে পেঁয়াজ লাগিয়ে। হ্যাঁ মানে আসাম থেকে আনার যে গল্পটা সেটা হ্যাঁ, মিথ্যা মিডিয়া তো বলছে যে আপনার স্বামী আসাম থেকে পেঁয়াজ নিয়ে এসে এখানে বিক্রি করতো নাকি। বলছে তো অনেকই কথা, তাহলে কোনটা ওরা মিথ্যে করে তো সবই বলছে, তাহলে আমরা কি বলবো এখন বলেন? সবই তো মিথ্যা বলছে। পেঁয়াজ নিয়ে আসতো না আসাম থেকে? না, পেঁয়াজ লেসেনি। আব্বাস আলীর সাথে আপনার স্বামীর পরিচয় কিভাবে হলো? ওর কোচিং সেন্টারে আমার বাচ্চাকে ভর্তি করেছিলাম, তাই পড়তো ওখানটায়। কি করতে হতো? ওখানে আরবি বাংলা সবই হইতো। আচ্ছা, আপনার ছেলেকে অন্য মাদ্রাসা বাদ দিয়ে আপনি একটা কোচিং সেন্টারে কেন পাঠালেন? ওখানে পড়াশোনা ভালো হয়, আমার ছেলের ব্রেন ভালো, পড়া ভালো হবে, তাই। হ্যাঁ, আলাদা করে স্কুল, কোন স্কুলে? স্কুলে পড়ে রকুনপুর হাই স্কুলে। রকমপাড়া হাই স্কুলে? রকুনপুর হাই স্কুলে এবারে এইটা উঠলো। এইটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর ওখানে শুধু আরবিকটা শিখতো? হ্যাঁ, শুধু আরবি শিখতো? আরবি এমনি ইংলিশ বাংলা সবই আব্বাস পড়াতো। আলীর কাছে শুধুমাত্র আরবিটা? হ্যাঁ, আরবিটা। তাই তো? হ্যাঁ, তো আরবি আব্বাস আলীকে কেন আপনি নির্বাচন করলেন? মানে কি কারণে আপনি আব্বাস আলীর কাছে পাঠালেন? পড়াশোনা ভালো হবে তাই ভর্তি করেছিলাম ওখানে। ভালো পড়া? হ্যাঁ, ভাড় পড়াতে। অন্য যে কোনো মানে মৌলানা থেকে ভালো পড়া? একেবারে এইরকম ভাবে নানা দিকে নানা সময় আমরা দেখেছি, কখনো মাদ্রাসাকে জঙ্গিদের আখড়া বলেছে, কখনো মুসলিম ছেলেদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে বারবার আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে। রীতিমতো এক প্রকার মুসলিম সমাজকে বদনাম করছে এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাকে আপনাকে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আরএসএস এর যে টার্গেট মুসলিমদের, সেই টার্গেট করে তারা বারবার বোঝাতে চাইছে মাদ্রাসায় যেমন জঙ্গি ট্রেনিং হয় তেমন আপনারাও ট্রেনিং নিন আরএসএস এর ক্যাম্পে। অর্থাৎ মাদ্রাসায় তো হয় না,
কিন্তু মাদ্রাসাকে জঙ্গি ট্রেনিং দেখিয়ে মিডিয়ার যে প্রোপাগান্ডা সেইটা চালিয়ে একদিকে মুসলিম সমাজকে বদনাম যেমন করা হচ্ছে, তেমন হিন্দু সমাজকে উদ্বুদ্ধ করা হচ্ছে তোমরাও অস্ত্র নিয়ে ট্রেনিং করো, তোমরা RSS এর ক্যাম্পে আসো। কারণ হিন্দু সমাজ যে তারা পাশাপাশি হিন্দু মুসলিম বাস করছে, তারা তো দেখছে যে আমরা মিলেমিশে আছি, ফলে তারা আমাদের শত্রু না, তারা আমাদের সঙ্গে ভালোবেসে একসঙ্গে থাকে। এই যে পরিবারটা রয়েছে মিনারুল শেখের বাড়ির পাশেই অমুসলিমদের বাস, হিন্দু ভাইরা তারা পাশাপাশি বসবাস করেন, হিন্দু মুসলিম একদম সম্প্রীতির মিলন স্থান যেখানে, সেই জায়গাটায় যখন হিন্দু ভাইরা মুসলিমদের বিরুদ্ধে কিছু বলছে না, তারা মিলেমিশে থাকছে, তখন এই মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে এবং এই প্রোপাগান্ডা চালিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছে যে তোমরাও অস্ত্র ধরো, এবং হিন্দু মুসলিম দাঙ্গার যে চেষ্টা বারবার করছে সেই দাঙ্গার কিন্তু বারবার এই মিডিয়া উস্কে দিচ্ছে। ফলে এই গদি মিডিয়া থেকে আমাদের সাবধান থাকতে হবে, এই গদি মিডিয়ার বিরুদ্ধে আপনাদের সকলকে সোচ্চার হতে হবে। এমন ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।